নমস্কার, ফিরে আসছি অ্যাস্ট্রোলজি ক্লাস ইন বেঙ্গলি সিরিজের আরও একটি ক্লাসে। আমি শান্তনু শাস্ত্রী, আপনাদের সঙ্গে আপনাদের নিজস্ব জ্যোতিষগুরু। আশা করি আমাদের এই প্রয়াস অর্থাৎ এই যে ভিডিও আপলোডিংগুলো আমরা করি, এর ফলে আপনাদের জ্যোতিষ সম্পর্কিত অনেক রকম সন্দেহ বা প্রশ্ন মনের মধ্যে যেগুলি আমাদের আসে সেগুলি দূরীভূত হয় এবং এর ফলে আপনারা বাস্তব জীবনে বিভিন্ন জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজার বা যারা আর কি অ্যাস্ট্রোলজিক্যাল গাইড রয়েছেন তাদের সঙ্গে যখন মিট করেন, তাদের সঙ্গে কথা বলার সময় আপনাদের ধ্যান ধারণা বা আপনারা যে অনেক ক্ষেত্রেই প্রতারিত হন সেই ব্যাপারটি অনেকটাই হ্রাস পায়। অনেকে এই ধরনের তথ্য বা মেল আমাদের কাছে পাঠায়, তার জন্য আমরা নিজেদেরকে গর্বিত বোধ করি। যদি আপনারা বৈদিক অ্যাস্ট্রোলজি, ট্রু বৈদিক অ্যাস্ট্রোলজি অর্থাৎ বিশুদ্ধ বৈদিক জ্যোতিষ শিখতে আগ্রহী হন, সেক্ষেত্রে আপনারা ঋষিবাণী ইনস্টিটিউট অফ বৈদিক অ্যাস্ট্রোলজিতে যুক্ত হতে পারেন। আমার সঙ্গে সরাসরি ফোনে কথা বলার জন্য 9804883324 আর আমাদের ওয়েবসাইট www.astroriva.com। যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম সেটি হলো জোটক বিচার। জোটক বিচারের প্রথমত আমরা আলোচনা করেছিলাম অষ্টকূট বিচার নিয়ে, তারপরে আমরা অষ্টকূট বিচারের যে সীমাবদ্ধতা অর্থাৎ অষ্টকূট বিচারের ক্ষেত্রে যে সমস্যাগুলো আসতে পারে সেগুলো আমরা আলোচনা করেছিলাম এবং বর্তমানে জোটক বিচারের জন্য বর্তমান পরিস্থিতিতে, বর্তমান সামাজিক পরিস্থিতিতে জোটক বিচার করার জন্য যে নিয়মাবলী অবলম্বন করা অবশ্যই উচিত, সেই নিয়মাবলী সংক্রান্ত 5টি প্রশ্ন আমরা তুলে ধরেছিলাম। তার মধ্যে 2টি প্রশ্নের আমরা উত্তর নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা তৃতীয় এবং চতুর্থ প্রশ্নের উত্তর আলোচনা করব এই ক্লাসে। প্রথমত হচ্ছে পরস্পরের গ্রহাবস্থান একে অপরের বিবাহ সহায়ক ভাবগুলিকে পীড়িত করছে কিনা। এর অর্থ হলো, আমরা উদাহরণ ছকটিতে চলে আসি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। বিবাহ সহায়ক ভাব অর্থাৎ লগ্ন, সপ্তম, একাদশ, পঞ্চম, দ্বিতীয়, অষ্টম, দ্বাদশ। পাত্রের জন্মকুণ্ডলিতে যেখানে পাপ গ্রহগুলি আছে সেই পাপ গ্রহগুলিকে চিহ্নিত করে, আমরা এর আগেই চিহ্নিত করেছিলাম পাপ গ্রহগুলিকে। পাত্রের ছকের ক্ষেত্রে পাপগ্রহ দাঁড়িয়েছিল রাহু এবং কেতু। মূলত আমাদের দেখতে হবে এই রাহু কেতু দ্বিতীয় ভাব বা ভাবপতিকে অর্থাৎ পাত্রীর জন্মছকের লগ্ন, পাত্রীর জন্মছকের দ্বিতীয় ভাব, পাত্রীর জন্মছকের চতুর্থ ভাব, পাত্রীর জন্মছকের সপ্তম, অষ্টম, একাদশ, নবম, দ্বাদশ, এই ধরনের ভাবগুলি, যে ভাবগুলি বিবাহ পরবর্তী জীবন বা বিবাহিত জীবনের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে থাকে, সেই ভাবগুলিকে কোনোভাবে প্রভাবিত করছে কিনা। যদি প্রভাবিত করে বা ডিস্টার্ব করে, সেই ক্ষেত্রে ওই ভাবের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হলো সন্তানের ক্ষেত্রে একে অপরের প্রভাব। অর্থাৎ যে টপিকটি আমরা আলোচনা করেছিলাম যে এই পরস্পরের যে মিলন, সন্তান জন্মের ক্ষেত্রে এদের যে সংযোগ হচ্ছে, এই সংযোগ সুসন্তান জন্মের ক্ষেত্রে উপযুক্ত কিনা। এবার আমরা দেখব যে সন্তান জন্মের ক্ষেত্রে এদের সংযোগ কতটা কার্যকরী বা কতটা পজিটিভ। সন্তান জন্মানো এটি একটি জটিল প্রক্রিয়া। প্রথমত স্বামী স্ত্রীর মিলন হবে। স্বামী স্ত্রীর মিলনের ফলে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটবে। এই ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে অনেকগুলি সমস্যা থাকতে পারে। পুরুষদের ক্ষেত্রে লিঙ্গ সংক্রান্ত সমস্যা থাকতে পারে, স্পার্ম কাউন্ট কম হতে পারে, এই সমস্ত ধরনের কয়েকটি সমস্যা থাকতে পারে। এই সমস্যা যদি থাকেও বা সেগুলিকে খুব সহজেই
ওভারকাম করা যায়। এর জন্য যে ভাবগুলি আমরা বিচার করব সেটি হলো প্রথমত অষ্টম ভাব, সপ্তম ভাব। স্পার্ম কাউন্টের জন্য আমরা বিচার করব শুক্রকে এবং মঙ্গলকে। স্ত্রীদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটি অনেক বেশি জটিল। এক্ষেত্রে স্ত্রীদের ক্ষেত্রে মুখ্য জনন অঙ্গ হলো ডিম্বাশয় বা ওভারি। তারপরে সেখান থেকে ডিম্বাণু পরিণত হবার পরে বেরিয়ে আসে ফ্যালোপিয়ান টিউবে। ফ্যালোপিয়ান টিউবের পর সেই ডিম্বাণু এসে পৌঁছায় ইউটেরাস বা জরায়ুতে। নিষিক্ত হওয়ার পরে অর্থাৎ শুক্রাণুর দ্বারা মিলিত হবার পরে ডিম্বাণু গিয়ে পৌঁছয় ইউটেরাস বা জরায়ুর মধ্যে এবং প্রোজেস্টেরন নামক একটি হরমোনের প্রভাবে ইউটেরাসটি একটির মধ্যে একটি মিউকাস লেয়ার তৈরি হয়। এই মিউকাস লেয়ার জন্মানো বা গর্ভায়িত সন্তানটির জন্য একটি বিছানা বা বেডের কাজ করে। তার মধ্যেই বেড়ে ওঠে শিশু সন্তানটি। শিশু সন্তানের বৃদ্ধির জন্য মায়ের শরীর থেকেই পুষ্টি সরবরাহ করে। সুতরাং এখানে যেমন মায়ের শরীরের শক্তির প্রয়োজন রয়েছে, তেমনি কন্টিনিউয়াস হরমোনের যে ব্যালেন্স, অর্থাৎ কন্টিনিউয়াস প্রোজেস্টেরন বলুন বা এই ধরনের হরমোন যারা ইউটেরাসের মধ্যে মিউকাস লেয়ারটিকে বাঁচিয়ে রাখবে, সেই হরমোন লেভেলগুলোকেও ঠিকঠাক থাকতে হবে। মায়েদের ক্ষেত্রে প্রথমে আমাদের পঞ্চম ভাব থেকে আমরা পঞ্চম ভাবের শেষ দিক থেকে অর্থাৎ শেষের দিকে 10 ডিগ্রি ধরতে পারি, আমরা ডিম্বাশয় শুরু ধরতে পারবো। ষষ্ঠ ভাবের কিছুটা অংশও ডিম্বাশয় ধরব। তারপরে ফ্যালোপিয়ান টিউব এবং ওভারির শুরু। সপ্তম ভাবে ওভারির শেষ হয়ে যোনিপথের শুরু এবং অষ্টম ভাবে যোনিপথ। এইভাবে যদি আমরা বিচার করি এবং রক্তের কারক হিসেবে মঙ্গল, পুষ্টির কারক হিসেবে চন্দ্র এবং সমস্ত রকম হরমোন বা রাসায়নিক পদার্থ যেগুলি মাতৃ শরীরে বা মাতৃ জঠরে প্রয়োজন হবে তার কারক হিসেবে শুক্র ধরি, তাহলে কারক সন্তান জন্মের ক্ষেত্রে কারক ভাবগুলি হলো পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং কারক গ্রহগুলি হলো পঞ্চমপতি, চন্দ্র, শুক্র, মঙ্গল এবং পুত্রের বা সন্তানের কারক গ্রহ হিসেবে বৃহস্পতি। এছাড়াও সৃষ্টি বা জন্মের কারক হিসেবে রবিকেও গুরুত্ব দেওয়া যেতে পারে। তাহলে আমাদের যেটি বিচার্য বিষয় সেটি হলো, যদি মায়ের শরীরে অর্থাৎ পাত্রীর শরীরে কোনো রকম বা পাত্রীর জন্মছকে সন্তানহীনতার যোগ পরিলক্ষিত হয়, যদি হয়, সেই ক্ষেত্রে এই পাত্রের জন্মছকের গ্রহগুলি সেই সন্তানহীনতার যোগকে আরও বাড়িয়ে তুলছে, না আরও কমিয়ে দিচ্ছে। যদি দেখা যায় যে পাত্রীর জন্মছকে কোনো রকম কোনো সন্তানের ক্ষেত্রে বাধার সম্ভাবনা নেই, সেই ক্ষেত্রে পাত্রের জন্মছকে যদি বিশেষ বাধা থাকেও বা সেটি কিন্তু প্রশমিত সাধারণত হয়ে যায়। আবার যদি পাত্রীর জন্মছকে এই ভাব উল্লিখিত বা যে ভাবগুলির আমরা কথা বললাম সেই ভাবগুলি যদি কোনোভাবে ডিস্টার্বড হয়ে থাকে, অর্থাৎ সন্তান জন্মের ক্ষেত্রে বাধার সম্ভাবনা থাকে, সেই ভাবগুলি যদি পাত্রের জন্মছকে অত্যন্ত শক্তিশালী কোনো গ্রহ দ্বারা অনুগৃহীত হয়, অর্থাৎ শুভ দৃষ্টি সম্পন্ন বা শক্তিশালী বলপ্রদ হয়, সেই ক্ষেত্রে কিন্তু সন্তান জন্মের সম্ভাবনা বাড়ে। যেমন এই জন্মছকটিতে আমরা দেখতে পাচ্ছি লগ্নের সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি, সে সক্ষেত্রী। ষষ্ঠ ভাবের অধিপতি মঙ্গল, সে কিন্তু কেতুযুক্ত রাহুদৃষ্ট, অর্থাৎ মঙ্গল এবং রাহুর মধ্যে একটি কম্বিনেশন হয়েছে এবং এই কম্বিনেশনের যুক্ত দৃষ্টি পড়েছে সপ্তম ভাবে। অর্থাৎ এই যে জাতিকা, এই জাতিকার ইউটেরাসের নিম্নাংশে বলা যেতে পারে, কিন্তু সিস্ট বা টিউমার হবার সম্ভাবনা রয়েছে। আবার
সপ্তমপতি শুক্র এখানে শনির সঙ্গে ক্ষেত্র বিনিময় করে অবস্থান করেছে। এই যে শনির সঙ্গে শুক্রর ক্ষেত্র বিনিময় অবস্থান, এটি কিন্তু জাতচক্রে যে সপ্তম ভাবের দুর্বলতা সেটিকে অনেকটাই কমিয়ে দিয়েছে। এইবার আমরা দেখব পুরুষের হরোস্কোপটি এই ব্যাপারটিকে কতটা প্রভাবিত করছে। পাত্রের জন্মছকে কন্যা রাশিতে রাহু অবস্থিত। এই কন্যা রাশির রাহুটিকে যদি আমরা তুলে পাত্রীর ছকের কন্যা রাশিতে স্থাপন করি, ধরুন এইভাবে যদি আমরা পাত্রীর ছকের কন্যা রাশিতে এই রাহুটিকে স্থাপন করি এবং যদি এই কেতুটিকে আমরা পাত্রীর জন্মছকে স্থাপন করি, সেই ক্ষেত্রে আমরা দেখব এই রাহু এবং এই কেতু অর্থাৎ কন্যা রাশিস্থ রাহু এবং মীন রাশিতে অবস্থিত কেতু, এরা কিন্তু পাত্রীর জন্মছকে সন্তানের জায়গাটিকে যথেষ্ট বাজেভাবে প্রভাবিত করছে এবং যে ইউটেরাসে সিস্ট বা টিউমারের কথা যেটি আমরা বললাম, সেই ক্ষেত্রেও কিন্তু রাহু এই রাহুটি এই জাতিকার সপ্তম ভাবটিকে প্রভাবিত করছে। যদিও জাতিকার সপ্তম ভাবটি স্ট্রং, তাহলেও রাহুর প্রভাবে কিছু না কিছু ডিস্টারবেন্স কিন্তু আসবে। আর সন্তানের ক্ষেত্রে, সন্তান হবার ক্ষেত্রে কেতু ডিস্টারবেন্স না করলেও এই সন্তানের থেকে কিন্তু, বা সন্তানের চরিত্র বলুন বা সন্তানের বিহেভিয়ার বলুন, এই জায়গাগুলি কিন্তু ডিস্টার্ব করবে। সুতরাং এই যে যোগ আমরা পেলাম, এক্ষেত্রে পুরুষ এবং স্ত্রীর হরোস্কোপ অর্থাৎ জাতক এবং জাতিকাটির যে হরোস্কোপ আমাদের সামনে রইল, তাতে দেখা যাচ্ছে যে পাত্রের হরোস্কোপের পাপ গ্রহগুলি তারা কিন্তু পাত্রীর হরোস্কোপের সন্তান উৎপাদক ভাবগুলিতে কিছুটা সমস্যার সৃষ্টি করছে। তাহলে সেক্ষেত্রে আমরা এই জাতক বা জাতিকার যে কম্বিনেশন, এদের সন্তান জন্মের ক্ষেত্রে আমরা -½ নাম্বার দিয়ে রাখি। এর আগে উভয়ের মধ্যে প্রীতির সম্বন্ধে আমরা পেয়েছি 0 নাম্বার এবং পরস্পরের গ্রহাবস্থান একে অপরের বিবাহ সহায়ক ভাবগুলিকে পীড়িত করছে কিনা এখানে আমরা পেয়েছি 1 নম্বর। অর্থাৎ আর তার আগে আমরা এককভাবে যেটা দেখেছি সেটা হচ্ছে উভয়ের পাত্র এবং পাত্রীর জন্মকুণ্ডলিতে ইন্ডিভিজুয়ালি বিবাহিত জীবন শুভ কিনা, সেখানেও আমরা পজিটিভ পেয়েছি। এর পরে যেটা আমাদের আলোচ্য বিষয় সেটি হলো পরস্পরের সামাজিক মিলন শারীরিক ও আর্থিক পরিস্থিতির জন্য অনুকূল কিনা। এই বিচারটির জন্য আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো এই ক্লাসে আমরা যেটা দেখতে পেলাম সেটি হলো জাতক বা জাতিকার অষ্টকূট বিচারের ফলে যে ধরনের সমস্যাগুলো উঠে এসেছিল, এখনো পর্যন্ত আমাদের যা বিচার করেছি তাতে কিন্তু সেই ধরনের সমস্যা দেখা যাচ্ছে না। আবার বাস্তবে বা প্রকৃতিতে তাদের সঙ্গে ব্যক্তিগত এই জাতক বা জাতিকার সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচয় থাকার দরুন এটি বলা যেতে পারে বা আমি বলতে পারি যে এরা কিন্তু 2016 সালে এদের 14 বছর বিয়ের কমপ্লিট হয়েছে। 14 বছর যাবৎ এদের মোটামুটি সাংসারিক ঠিকঠাকভাবেই আছে, সুস্থভাবেই আছে এবং বিশাল কিছু সমস্যা কিন্তু আসেনি। ফিরে আসবো পরবর্তী জ্যোতিষের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রতারিত হবেন না।